এখান থেকে শুরু করব। ধন্যবাদ, আপনাদের উৎসাহের জন্য ধন্যবাদ। একটু দেরি হলো তার জন্য দুঃখিত। আমাদের দুদিন রাজ্য কমিটির বৈঠক, তার আগে 18 তারিখে রাজ্য সম্পাদক মন্ডলীর বৈঠক ছিল, তারপর 19-20 এবং নির্বাচনের প্রাককালে, বিধানসভা নির্বাচনের প্রাককালে যে অনৌকশ ঘটনা না ঘটে, তাহলে এটাই আমাদের শেষ রাজ্য কমিটির বৈঠক। সেখানে অনেক এজেন্ডা ছিল। এক হচ্ছে আমাদের যে রাজনৈতিক প্রস্তাব আমরা নিয়েছি মাদুরাই পার্টি কংগ্রেসে, সেই রাজনৈতিক লাইন সিপিআইএম, তার ভিত্তিতে নির্বাচন আসলে যে পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইন, সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, ইলেকট্রাল ট্যাকটিক্যাল লাইন, নির্বাচনী কৌশল, সেখানে আমাদের গাইডলাইন দেওয়া আছে এবং সেটা কেন্দ্রীয় কমিটি পিবি অনুমোদন সাপেক্ষে রাজ্যগুলো রাজ্যের বিশেষ পরিস্থিতি অনুযায়ী তার ইলেকট্রাল ট্যাকটিক্যাল লাইন ওয়ার্কআউট করে। এটা সবাইকে মনে করি তো এই জন্যই গত 2-3টে বিধানসভা নির্বাচনে শুরুতেই একদল এক্সপার্ট হয়ে গিয়ে সিপিআইএম সম্পর্কে বেঙ্গল লাইন, কেরালা লাইন, দিল্লি লাইন, এইসব নিয়ে অনেক হাবিজাবি লেখা হয়। তো এবার অনেকেই তারা বেকার হয়ে গেছে, তো এখন সেই সব নিয়ে কোনো কথা নেই। তো আবার নতুন লাইনে যদি না হয় তাহলে বেআইন কিছু খুঁজতে হয়, তার চেষ্টা করছে। তো আমরা এই জন্য আমাদের পার্টি জেনারেল সেক্রেটারি কমরেড MA বেবি এসছিলেন, আর আমরা ত্রিবান্ধমে আমাদের যে কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়েছিল জানুয়ারি মাসের মাঝামাঝি, সেখানে আমাদের রাজ্য থেকে আমরা বলেছিলাম এই হচ্ছে আমাদের নির্বাচনী কৌশল, নির্বাচনী যে কৌশল এবং তার ভিত্তিতে আমরা কি করতে চাই, এবং আজকে সেটা রাজ্য কমিটিতে আমরা ইউনানিমাসলি সেটাকে অ্যাডপ্ট করেছি এবং বেবির উপস্থিতিতে করা হয়েছে। মানে কেন্দ্রীয় কমিটির কাছে আমাদের যেতে হবে না, কারণ আমাদের কেন্দ্রীয় কমিটিও নেই। 27 তারিখে পলিট ব্যুরো মিটিং আছে, সেখান থেকে আমরা হচ্ছে তোমার গিয়ে আমাদের এই নির্বাচনী কৌশলটা গোটা দেশের নিরিখে, রাজ্যের নিরিখে যা পরিস্থিতি তার উপর দাঁড়িয়ে আমরা গ্রহণ করেছি। সেটার মধ্যে সার কথা হচ্ছে সিপিআইএম কে মজবুত করা এক, তারপরে সিপিআইএম এর নেতৃত্বে বাম ফ্রন্টকে সংহত করা, তার ঐক্যকে দৃঢ় করা, তার উপর দাঁড়িয়ে হচ্ছে বাম ফ্রন্টের বাইরে যে বাম ব্যক্তি, দল, গোষ্ঠী আছে তাদেরকেও সমবেত করা। কারণ পশ্চিমবঙ্গকে বাঁচাতে, পশ্চিমবঙ্গের শিক্ষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, সম্প্রীতি রক্ষা করতে, এবং যে লেফট ইকোসিস্টেম স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পরে গড়ে উঠেছে, যাকে দক্ষিণপন্থার উত্থানের সঙ্গে সঙ্গে মন্দির মসজিদের রাজনীতি, হিন্দু মুসলমানের বিভাজন, বাংলাদেশি রোহিঙ্গিয়ার নাম করে আদিবাসী, তপশিলি, সংখ্যালঘু, তারপরে মহিলাদের উপর নির্যাতন বাড়িয়ে একটা উত্তর ভারতীয় সাংস্কৃতিক রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে, রিলিজিয়াস প্রশাসন করার চেষ্টা হয়েছে গত কয়েকবার। সেই বাইনারিকে আমাদের ভাঙতে হবে। বাংলাকে বাঁচাতে হলে বামপন্থার পুনরুত্থান দরকার, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। গত রাজ্য সম্মেলন থেকে আমরা যে ইলেকট্রাল ট্যাকটিক্যাল লাইন ঠিক করেছিলাম, তাকে আমরা গত 1 বছর ধরে, অলমোস্ট কদিন পরে 1 বছর পূর্ণ হবে, আমরা সেটাকে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি। তাতে একদিকে আমাদের যে শ্রেণী সংগঠন, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক, ক্ষেতমজুর, বস্তিবাসী, এই সবাইকে আমরা জড়ো করার চেষ্টা করেছি। ব্রিগেডের সমাবেশ হয়েছিল গত বছর, আপনারা জানেন, এপ্রিল মাসে। লাখ লাখ মানুষ একটা হয়েছিল শ্রেণীর মানুষ, শ্রেণী ঐক্য গড়ে তোলার জন্য, শ্রেণীর দাবি দাওয়া নিয়ে লড়াই করার জন্য। আর আজকে যখন আমরা মিটিং করছি, 12 তারিখে গোটা দেশে ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাইক, শিল্প ধর্মঘট, তার সঙ্গে অনেক জায়গায় ধর্মঘট করা হয়েছে। আমাদের এখানে গ্রাম বাংলায় অনেক জায়গায় দোকানপাট বন্ধ করা হয়েছে, চাষাবাদ বন্ধ করা হয়েছে, এবং বিশাল সংখ্যক মানুষ বিরত কয়লা শিল্পে, জুট শিল্পে এবং অন্যান্য ক্ষেত্রে, চা বাগানে সাফল্যের সঙ্গে লক্ষ লক্ষ মানুষ যোগ দিয়েছেন। এগুলো বলতে হয় কারণ এদিকে ক্যামেরার ফোকাস যায় না, খেটে খাওয়া মানুষের দিকে নজর পড়ে না। তার উপর দাঁড়িয়ে আমরা আজকে যে বৃহত্তর বাম ঐক্য, বাম ফ্রন্টের বাইরে যে বাম দলগুলো আছে তাদের সঙ্গে আমরা সাফল্যের সঙ্গে কথাবার্তা চালাচ্ছি। কারণ আমরা ঠিক করেছিলাম যে আমাদের
বামপন্থী সিপিআইএম কোন কোন আসনে লড়বে সেটা ঠিক করে, তার সঙ্গে বামপন্থীদের সঙ্গে সমঝোতা করা, বামফ্রন্ট এবং বামফ্রন্টের বাইরে যারা, তাদের সঙ্গে সম্পন্ন করলে বামফ্রন্টের বাইরে যারা আছে তাদেরকে, যারা বিজেপি এবং তৃণমূল বিরোধী অবস্থানে দৃঢ় থাকবে তাদেরকে সঙ্গে কথা বলবো, সেই কথাবার্তা আমাদের চলছে। আমরা 90% আসন সমঝোতা পথ পরিষ্কার হয়েছে, রাজ্য কমিটিতে আমরা প্লেস করেছি একদম আসন দিয়ে, তালিকা দিয়ে। আর 10% আমরা বলেছি, কিন্তু কিছু হয় নিটিগ্রিটিস থাকে, এবং সামাজিক বিন্যাস, বিশিষ্ট ব্যক্তি, তারপরে হচ্ছে ক্রীড়া জগৎ থেকে, চিকিৎসা জগৎ থেকে, আইনের জগৎ থেকে, সংবাদ জগৎ থেকে, আরো অন্যান্য সামাজিক ক্ষেত্র থেকে তাদের জন্য, এবং সামাজিক বিন্যাসকে বিশেষত আদিবাসী, তপশিলি, মতুয়া, মুসলমান সম্প্রদায়ের মানুষ, তারপর মহিলা, এইগুলোকে দেখে নিয়ে আমরা কিভাবে রাজ্যে একটা বাংলা বাঁচা বললে দুটো হবে না, একটা বিকল্প হচ্ছে তোমাকে দিতে পারে, সেটাকে পরিষ্কার করার জন্য চেষ্টা করছি। আমরা যেভাবে কাজ করছি অন্য বাম দলগুলো এবং সহযোগীরা করছে, এবং ক্রমাগত একটা আমাদের কনভার্জেন্স হচ্ছে। আজকে কনভার্জেন্স করলে ভালো হতো বললে, কিন্তু সিপিআইএম এর মিটিং করে তো আমরা কনভার্জেন্স করতে পারো। যে কনভার্জেন্স যদি করতে হয় তাহলে আরো বাকি শক্তিগুলোকেও সহযাত্রী যারা হবে তাদেরকে নিয়ে এটা, এই কনভার্জেন্সটা ইমার্জ করছে, এটুকু আমি বললাম। এবং যখনই ইমার্জ করছে তখন আমরা যে একেবারে সিঙ্গেল মাইন্ডেডলি সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বো, ব্যাটল লাইন ড্র হয়েছে, লক্ষ্য স্থির হয়েছে, এবং আমাদের মোবিলাইজেশনটা যখন আমরা করছি তখন আমরা দেখলাম বাইনারি ভাঙার লক্ষ্যে যতটা আমরা এগিয়েছি, সেখানে যা হয়, যারা আমাদের সঙ্গে লড়ার কথা, সহযোগী হওয়ার কথা, তাদেরকে একটু খাবলে খুবলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা তাও 294টা আসনে বিকল্প নিয়ে লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছি। এটার সঙ্গে সঙ্গে এসআইআর একটা ডিসরাপশন, বিহার ইলেকশনের সময় দেখেছেন, এখনো দেখেছেন, এসআইআর যে এই যে বাইনারি ভাঙার যে চেষ্টা হচ্ছিল, সেই বাইনারিকে রিএনফোর্স করার জন্য ধর্মের নামে, কাস্টের নামে বিশেষ জেলা, কনস্টিটুয়েন্সি ধরে আরএসএস এর বই থেকে চ্যাপ্টার তুলে ইলেকশন কমিশন এখানে এসআইআর নাম করে বিভাজনের রাজনীতিকে রিএনফোর্স করার চেষ্টা করেছেন। কারণ অন্য সবকিছু ফেল করেছিল। মানুষ, খেটে খাওয়া মানুষ, তার লড়াইয়ের কথা, তার না পাওয়ার যন্ত্রণা বেদনা, কাজ, শ্রম, মজুরি, চাকরি পার্মানেন্ট করা, শূন্য পদে নিয়োগ, নিয়োগ নিয়ে দুর্নীতি, কৃষি, কৃষি সরঞ্জাম, কৃষি সামগ্রী, তার বাজার সহজলভ্য করা এবং তার দাম পাওয়া উপযুক্ত, জমির প্রশ্ন, চা বাগানের হোক, বাঁধের হোক, চরের হোক, জলাশয়, নদী, সেগুলো বাঁচানোর প্রশ্ন হোক, সিভিক অ্যামেনিটিস, জল জমা থেকে আরম্ভ করে পরিবহন ব্যবস্থা যা ভেঙে পড়েছে, স্বাস্থ্য, শিক্ষার যা হাল হয়েছে, সেইগুলো নিয়ে রাজনীতি করতে চায়। এগুলো আপনাদের কেউ কেউ এডিট করে বার করে দিল। আমরা যখন বৈঠক সভা বা বাংলা ভাষা যাত্রা করলাম, গোটা রাজ্য জুড়ে রাজ্য কমিটিতে এটাই এসছে, মানুষ এইগুলো নিয়ে কথা বলছেন, তারা চাইছেন তার ছেলে মেয়ের কাজ হোক। আবার আমরা যে ডেটা পয়েন্ট পাচ্ছি তা নয়, আমরা যা পাচ্ছি তার ভিত্তিতে আমরা আন্দোলন সংগ্রামও স্থানীয়ভাবে গড়ে তুলছি। কোথাও আগে প্রেস কনফারেন্সে কারণ বেবি বলেছিল খড়ি নদী, কোথাও জলঙ্গি নদী, কোথাও জলাশয়, কোথাও ইস্ট কলকাতার জলাভূমি, এসব নিয়ে ব্যাপক দুর্নীতি হচ্ছে, পলিউশন হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে। একেবারে তিলাবনী পাহাড় এখানে যেরকম, আরাবলী পাহাড় সেরকম ওখানে, মোদি হোক আর দিদি হোক, তারা এসব লুটের সামগ্রী মনে করছে পরিবেশকে, সেটাকে বাঁচানোর জন্য আমাদের লড়াই হচ্ছে। মানুষ এটা নিয়ে চিন্তিত, যদিও মন্দির মসজিদ তাদের মধ্যে ইনজেক্ট করার চেষ্টা করা হচ্ছে বাইনারি তৈরি করার জন্য। লোকে এসব নিয়ে পরিশ্রান্ত হয়েছে, আগে বিভ্রান্ত হতো, এখন ক্লান্ত হয়েছে। সেই জন্য এই খেটে খাওয়া মানুষের দাবি দেওয়া নিয়ে আমরা এই লড়াইটাকে সংযোগ করতে পারছি। তখন এসআইআর নিয়ে 3 মাস একটা ট্রমা। ওয়েস্ট বেঙ্গল ইজ আন্ডারগোয়িং আ ট্রমাটিক ফেজ। কারণ ওয়েস্ট বেঙ্গল বলছি অ্যাজ আ হোল, সেখানে রাজ্য সরকার বলো, কেন্দ্র সরকার বলো, ইলেকশন কমিশন বলো, সিইও বলো, কোর্ট বলো, যে রিলিফ দেওয়ার কথা মানুষকে, অলরেডি আমাদের একটা স্ট্রেস এবং স্ট্রেনের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। রাজ্য সরকার, ব্লক অফিস, কোথাও কোনো কাজকর্ম হচ্ছে না, মানুষ কাজ করছে না, ম্যান্ডেট লস হচ্ছে,
এনার্জি লস হচ্ছে ব্লক অফিসগুলোতে গিয়ে। প্রথমে হচ্ছে তোমার গিয়ে ম্যাপিং, তারপরে হচ্ছে তোমার গিয়ে নো ম্যাপিং যখন হলো, তারপরে হচ্ছে হিয়ারিং, নোটিশ, শুনানি প্রতিদিন বাড়ছে, ইলাস্টিকের মতো বাড়ানো হচ্ছে, টার্গেট ফিক্স করে বাড়ানো হচ্ছে, অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি ধরে বাড়ানো হচ্ছে। আর এটা করার সময় দেখা যাচ্ছে যে যখন অ্যাসেম্বলিগুলো দেখবে তাতে যেমন মৃত মানুষ রাখা হয়, যেমন ভুয়ো ভোটার রাখা হয়, তেমনি ভোট বাদ দেওয়া হবে কাদেরকে, একেবারে কোথায় ভোটের কত পার্সেন্টেজ এদিক তেদিক করলে চলা যাবে ডেমোগ্রাফি অনুযায়ী। ওই যে মোদী বলেছে না ডেমোগ্রাফিক মিশন, তার একটা হচ্ছে ডেমোগ্রাফি অনুযায়ী, জনবিন্যাস অনুযায়ী এগুলো করার চেষ্টা করা হচ্ছে। আমরা প্রথম থেকে তার প্রতিবাদ করেছি, নির্বাচনে ভোটাধিকার রক্ষার জন্য লড়াই করেছি, ভোটাধিকার সহায়তা কেন্দ্র করেছি, এবং এখনো দাঁড়িয়ে যখন হিয়ারিং হচ্ছে সেখানে দাঁড়িয়ে এই সব মার প্যাঁচ সেটা আদালতে করা হয়েছে, ব্লক অফিসে করা হয়েছে, এইআর অফিসে করা হয়েছে, সিও অফিসে যাওয়া হচ্ছে। আগামীকালও সিও অফিসে আমরা একটা যাব। যারা করছেন এই কাজ, বিএলএ থেকে যারা হিয়ারিং এর কাজ করছেন তারাও ট্রমাটাইজ। আর এদিকে দুই সরকার টানাটানি, বিজেপি তৃণমূলের রাজনৈতিক খেলা। তাদের নিজের কর্মচারীদের যাদেরকে যুক্ত করেছেন তাদেরও দেখেননি, ভোটারদেরও দেখেননি, পলিটিক্যাল পয়েন্ট স্কোর করার চেষ্টা করেছেন। আমরা ঠিক করেছি আগামী 27 তারিখে আমি নিজে, আমরা চিঠি দিয়েছি আরো প্রাক্তন এমপি দুজনকে নিয়ে আমরা ইসিআই কাছে যাব, কারণ 28 তারিখে বলেছে লিস্ট বার করবে। আজকে সুপ্রিম কোর্ট একটা দেখেছেন, আপনারা প্রশ্ন করবেন হয়তো, আগে আমি বাকিটা ডিটেলস তখন বলবো, কিন্তু কতটা অপদার্থ সরকার হলে, কেন্দ্র হোক বা রাজ্য হোক, কতটা অপদার্থ ইসিআই এবং সিও হলে বলা হচ্ছে জুডিশিয়াল এতে এটা দেখা হবে, করা হবে, দরকার হলে জুডিশিয়াল অফিসিয়ালসকে এঙ্গেজ করা হবে। আমরা সবাই জানি ইলেকশন কমিশন, সিও অফিস, তারপরে স্টেট গভর্নমেন্টের যে স্ট্রাকচার, তার মধ্যে অনেক সময় সেন্ট্রাল গভর্নমেন্টের যে এমপ্লয়িজ তাদেরকে নিয়ে, স্টেট গভর্নমেন্টের নিয়ে এগুলো করায় নতুন নাকি। কিন্তু যখন আমাদের সংবিধান ভাগ করে দিয়েছে লেজিসলেচার, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, যে যার নিজের এলাকার কাজ করে না, তখন একের অপরের এলাকার মধ্যে হচ্ছে ওভারল্যাপ করার চেষ্টা করে। তাহলে লেজিসলেচার ফেল করলে এক্সিকিউটিভ খুব পাওয়ারফুল হয়ে যায়, এক্সিকিউটিভ ফেল করলে জুডিশিয়াল তার টেন্টাকলস বাড়ায়। এটা অতীতে অনেক ইতিহাস আছে, অনেক দেশের আছে, কিন্তু এটাতে কনস্টিটিউশনাল স্কিম অফ থিংসটা শ্যাটার্ড হয়ে যায়, সেপারেশন অফ পাওয়ারটা শ্যাটার্ড হয়ে যায়। তাহলে মমতা ব্যানার্জির নেতৃত্বের সরকার যেভাবে রাজ্য সরকার প্রশাসন পরিচালনা করছেন, ওই ভিডিও কনফারেন্স করে আর তোমাদের সবাইকে নেমন্তন্ন করে এয়ার কন্ডিশন হচ্ছে তোমার গিয়ে প্যাভিলিয়ন বানিয়ে লাইভ টেলিকাস্ট করে একে চমকে ওকে ধমকে ওকে এসএমএস দিয়ে আর হচ্ছে তোমার গিয়ে প্রশাসনিক বৈঠক হচ্ছে, তাতে প্রশাসন চলে না। এটা বোঝাচ্ছে সুপ্রিম কোর্ট বলছে ট্রাস্ট ডেফিসিট, তাই তো বলেছে আজকে ট্রাস্ট ডেফিসিট। আমরা কথা অনেক আগে থেকে বলছি, মানুষের ভরসা উঠে যাচ্ছে। রাইটার্স বিল্ডিং থেকে জ্যোতি বসু একটা কথা বলা মানে মুখ্যমন্ত্রী হিসেবে গোটা দেশ, দেশের অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল পার্টিস, পলিটিক্যাল সিস্টেম এবং রাজ্যবাসী একটা ভরসা পেত, এরা বলা হয়েছে এটা করা হবে। আর আজকে নাটক করলেও, ছুটে বেড়ালো, রং বেরঙের শাড়ি পরলেও, শাল পারলেও, আমরা 100 দিনের কাজের টাকা দিয়ে রেখেছি, রাজঘাট থেকে মন্ত্রী দপ্তর পর্যন্ত দৌড়, লাইভ টেলিকাস্ট, কিন্তু দাঁড়িয়ে 100 দিনের কাজের টাকা আজ পর্যন্ত আসেনি। 100 দিনের কাজ হাইকোর্টের নির্দেশ হওয়া সত্ত্বেও চালু হয়নি। খবর হয়েছে, ফুটেজ হয়েছে, ভোট হয়েছে। একই জিনিস আমরা দেখেছি অভয়াকাণ্ডের সময়, এত আন্দোলন হলো, এত ডাক হলো, কিন্তু দাঁড়িয়ে একটা ন্যায় পাওয়া গেল না, জাস্টিস পাওয়া গেল না, তদন্ত করে সত্য উদ্ঘাটিত হলো না। এরকম অসংখ্য উদাহরণ দিতে পারি, আমি ডাইভার্স করতে চাইছি না, অনেকগুলো ইম্পর্টেন্ট ইস্যু আছে। তো এই যে জুডিশিয়াল ইন্টারভেনশন, এফেক্ট কি হবে পরের কথা, কিন্তু কজটা কি? তাহলে রাজ্য সরকার তার ব্যর্থতা মেনে নিক, সিও দপ্তর তার ব্যর্থতা মেনে নিক,
ইসিআই তার ব্যর্থতা মেনে নিক। একটা এমনিতে বললে না, রুটিন কাজ, রেগুলার কাজ আগেও হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু সেটা করতে গিয়ে কিরকম পদে পদে একদিকে ট্রমা, অন্যদিকে হোঁচট। আমরা এখানে যখন জুডিশিয়াল আমরা গেছি রেমেডির জন্য, আমরা যেরকম অ্যাডমিনিস্ট্রেটিভ রেমেডির জন্য ব্লক অফিস থেকে সিও অফিস, ইসিআই পর্যন্ত যাচ্ছি, আমরা যেরকম জমায়েত করেছি, প্রতিবাদ করেছি, আরো হবে। আপনাদের মনে আছে আমরা বলেছিলাম কোন প্রকৃত ভোটারের যদি নাম বাদ যায় তাহলে জিনা হারাম করে দেওয়া হবে। সিও অফিসের সামনে দাঁড়িয়ে জনসভায় বলা হয়েছিল বামদলগুলোর সমাবেশে। আর পেছনের দরজা দিয়ে আমরা এনআরসি এনপিআর করতে দেব না, সবটাই হচ্ছে। আর তৃণমূলের বিজেপির নেতারা বলে দেবে যারা যেখান থেকে যে আসুক, যাই ধর্ম হোক, সবাইকে বাংলা ছাড়া করব, টার্গেট ফিক্স করে দেবে। আর ইসিআই, সিও, বিডিও, এসডিও, ডিএম এর দপ্তর সে কাজটা করবে। আর অসহায় মানুষ, সেই অসহায় মানুষের কাছে যাদের ম্যাপিং হয়েছে, যাদের শুনানি হয়েছে, যাদের সব লোড হয়েছে, যাদের লিস্টের নাম থাকলেও তারাও, আর যাদের নাম নেই তারাও, এদেরকে ইন্টিগ্রেট করে আমরা এই আন্দোলন সংগ্রাম করব। তার জন্য প্রস্তুতি আমরা নিয়েছি আজকে আলোচনা। তারপর আমরা বাম ফ্রন্টের মধ্যে আলোচনা করব, বাম দলগুলো এবং সহযোগী দলগুলোকে বলবো একযোগে যেতে হবে। কিন্তু 1 তারিখে, যেহেতু 28 তারিখে বেরোবে, তারপরে একটা ছুটির দিন, তার এইসব আছে। নাহলে আমরা আগে বলেছিলাম যেদিন সিও ঘোষণা করবে ইসিআই, সেই তারপরের দিন আমরা জমায়েত করবো। আমরা ছুটির মধ্যে করেছিলাম ছট পূজার সময়, প্রথমে আমরাই করেছিলাম, মনে আছে, জমায়েত করে এটা বলেছিলাম, বা রাজ্যবাসীকে হুঁশিয়ারি দিয়েছিলাম যে হচ্ছে হবে, আর ওদেরকে বলেছিলাম 1 তারিখে ছুটির দিন হলো কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিন, 1 মার্চ। আজকে এই যে রাজ্যের ভয়াবহ দুর্দশা, এই যে রাজ্যের মানুষের স্বপ্ন ভঙ্গ, এই যে শিল্পায়ন হলো না, বেকার ছেলে মেয়েদের কাজ হলো না, বাংলার ভবিষ্যৎটাকে একেবারে কন্যা ভ্রূণ হত্যা করার মতো বিজেপি তৃণমূল মিলে ভ্রূণ হত্যা করেছে আমাদের শিল্প সম্ভাবনার। তারপরে মোদী মমতা সিঙ্গুরে গিয়ে অনেক নাটক করেছেন, আমরা সেই নাটকে যাইনি এবং লোকে বিশ্বাস করেনি। বিজেপি তৃণমূল মিলে এটা একসঙ্গে করেছিল, সানন্দে করেছিল, আনন্দে করেছিল। আমরা 1 তারিখ জন্মদিনে গোটা রাজ্য জুড়ে, আপনারা জানেন 17 তারিখ যেরকম জ্যোতি বসু প্রয়াণ দিবসে আমরা শপথ নিয়েছিলাম, অসভ্য বর্বর দলের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নিয়েছিলাম, সংবিধান রক্ষার শপথ নিয়েছিলাম, সাম্প্রদায়িকতাকে বিচ্ছিন্ন করার জন্য শপথ নিয়েছিলাম, সেরকম এই রাজ্যকে বাঁচানো, এই রাজ্যের ভবিষ্যৎকে বাঁচানো, এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি যে অঙ্গীকার বুদ্ধদেব ভট্টাচার্য করেছিলেন তাকে বাস্তবায়িত করার জন্য যে ভিশন তিনি দেখেছিলেন, সেটাকে আমরা নতুন করে আবার পুনরুত্থাপিত করব। বামপন্থা পুনরুত্থান মানে কি? কৃষি, শিল্প, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং আমাদের যে ঐতিহ্য, আমাদের যে নবজাগরণ, আমাদের যে স্বাধীনতা আন্দোলন, আমাদের যে লেফট ইকোসিস্টেম, সেটাকে পুনর্নির্মাণ করা। আর সেখানে আমরা পলিটিক্যাল যা হবে, অর্গানাইজেশনাল যা হবে, আমরা হচ্ছে শৈল্পিক, নান্দনিক, যেহেতু বুদ্ধদার কথা বলছি আমি, এবং তার সঙ্গে দাঁড়িয়ে কালচারাল রেসপন্স কি হবে সেজন্য আমরা পরিকল্পনা করছি। ওই দিন আমরা 1 মার্চ, এবং সেদিন আমরা ওই যখন জন্মদিনে উৎসব নয়, এসব যেমন জন্মদিন করে সব কেক ফেক কাটে, সেটা নয়। আমরা ঠিক করেছি যেমন জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ এন্ড রিসার্চ হচ্ছে, সেরকম আমরা বুদ্ধদার নামে একটা কলকাতার বুকে, হার্ট অফ দ্য সিটিতে আমরা সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তুলব। কিন্তু ওই ভিত্তিপ্রস্তর স্থাপন, ঘোষণা, এসব কিচ্ছু না। এখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তো ওই দিন যে জমিতে হবে, যে জায়গায় হবে, সেই জায়গায় আমরা এই আর্টিফ্যাক্ট ইনস্টল করে, যে ট্রমা বেঙ্গলের, ট্রমা যেটা আমাদের সবাইকে ফেস করতে হচ্ছে, the traumatic phase of these 3 months which Bengal has undergone along with some other states, আর এই যে অপদার্থতা, একেবারে পাহাড় প্রমাণ অপদার্থতা, সেটাকে স্মরণীয় করে রাখতে হবে। যেমন আমাদের দাঙ্গা, যেমন আমাদের বন্যা, যেমন আমাদের প্রাকৃতিক বিপর্যয়, যেমন আমাদের দেশভাগ, যেমন আমাদের মন্বন্তর, দুর্ভিক্ষ, যেমন কোভিড, कोरोना, सब याद रखा जाएगा। কিছু ভুলে গেলে চলে না। ইতিহাসে এগুলো বাংলার বিভিন্ন বাঁক এবং মোড়, সেই একইভাবে এটার সাক্ষ্য বহন করবে। এমন ভাবে আমরা 1 তারিখে এই ট্রমাটিক ফেজটাকে আমরা আর্টিস্টিক রেসপন্স হিসেবে উপস্থাপিত করব, যেটা হবে আবার আমাদের নির্বাচনী যে
বিকল্প আমরা হাজির করতে চাইছি, তারও প্রসারের সূত্রপাত। বৌদ্ধতাকে তার কথা সামনে রেখে এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। পরপর আমাদের প্রোগ্রাম আছে। আজকে আমি যখন এখানে কথা বলছি, জ্যোতির্বসু সেন্টারে কালকে ভাষা দিবস উপলক্ষে এখন ভাষার চর্চা নিয়ে আলোচনা চলছে। আগামীকাল আমাদের রেড বুক ডে, ভাষা দিবস। তাহলে মানুষের সমাগম নিয়ে সাংস্কৃতিকভাবে নানান রকমের কর্মসূচি নেওয়া হয়, কর্মকাণ্ড বিভিন্ন এলাকায়, এবং সেখানে ভাষা দিবস বিশেষত বাংলাদেশে আমাদের কাছাড়ে হয়েছিল, আমাদের অন্যত্র হয়েছিল, পৃথিবীব্যাপী নিজের নিজের ভাষাকে ধরে রাখা, সংস্কৃতিকে ধরে রাখার লড়াই লড়া হচ্ছে। যত বেশি গ্লোবালাইজেশন হচ্ছে, তত বেশি নিজস্ব ভাষা, নিজস্ব স্বকীয়তা, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব লোক যে সমস্ত পরম্পরা আছে সেটা হারিয়ে যাচ্ছে। সেটাকে ধরে রাখতে হয়, স্ক্রিপ্ট পর্যন্ত হারিয়ে যাচ্ছে। আর যে ভাষাগুলোর স্ক্রিপ্ট নেই, উপভাষা, সেগুলো তো হারিয়ে যাচ্ছে। সেখানে একটা ভাষার নামে আন্দোলন হলো, সংগ্রাম হলো, এবং পাকিস্তানকে হারিয়ে দিয়ে, খান সেনাকে পরাজিত করে, এক নদী রক্ত দিয়ে হচ্ছে একটা দেশ জন্মালো। সেই দেশকে যেভাবে ধর্ম পরিচয় আবদ্ধ করে দিয়ে গ্রাস করতে চেয়েছিল দক্ষিণপন্থা এবং উগ্রপন্থা এবং মৌলবাদী শক্তি, দেশি বিদেশি শক্তি, এই উপমহাদেশে, আমাদের প্রতিবেশী দেশে। সেখানে যা হোক একটা নির্বাচিত সরকার আসছে, নির্বাচন হয়েছে, এবং যেভাবে জামাতরা একেবারে ক্ষমতা দখল করার জন্য উঠে পড়ে লেগেছিল, সেখান থেকে ভারতে দেশ হিসেবেও, আমরা প্রতিবেশী পশ্চিমবঙ্গ হিসেবেও, এবং সাম্প্রদায়িক মুক্ত জগৎ যারা তৈরি করতে চাই, তাদের কাছে একটা আপাত স্বস্তির জায়গা হয়েছে। এরপরে বাংলাদেশ কোন পথে যাবে, কিভাবে এগোবে, সেটা বাংলাদেশ ঠিক করবে। কিন্তু গণতান্ত্রিক, সাম্প্রদায়িকতাহীন মুক্তিযুদ্ধের ধারাকে বহন করে যাতে, সেজন্য 21 তারিখের এবারে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা যেমন হবে, আমরা আমাদের গোটা বিশ্বে 21শে ফেব্রুয়ারি নিজের নিজের ভাষায় মার্ক্সবাদের চর্চা করতে হয়। ভাষা তো আসলে আলোচনার জন্য, কমিউনিকেশনের জন্য। তো সেজন্য আমরা রেড বুক ডে পালন করি, এবং ভেনেজুয়েলা থেকে এই বাংলাদেশ পর্যন্ত, এবং আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের দেশেও যে সাম্রাজ্যবাদী যে দখলদারি, ট্রাম্প, তারিফ, তারপরে তো এফস্টাইন ফাইল থেকে দেখেছেন যেভাবে ব্ল্যাকমেল করা হচ্ছে বাজার দখল করার জন্য বিভিন্ন প্রশাসনকে। ইংল্যান্ড হলে তার রাজপুত্র হলেও অ্যারেস্ট হয়, আর আমাদের প্রধানমন্ত্রী হলেও, শাসক দলের লোকজন হলেও, এইসব মাফিয়া যারা হচ্ছে অ্যাবিউজার্স, হিউম্যান ভ্যালুজের যা যা খারাপ, সেগুলোকে তারা সেলিব্রেট করে। দক্ষিণপন্থা মানে তাই। তাহলে এটা কি করে হলো, এই কেমন হয়, কেমন চলে, এ নিয়ে আমরা চর্চা করব। এবং সেই জন্য আমরা বই ছাপিয়েছি। সেই বই পাঠ হবে সর্বত্র পাঠচক্রের মধ্য দিয়ে, বাংলা ভাষায়। এই বিশ্বে দক্ষিণপন্থা উত্থান এবং সাম্রাজ্যবাদের যে কর্মসূচি, এবং সেটা কিভাবে মানবতা বিরোধী, কিভাবে শিশু বিরোধী, নারী বিরোধী, কিভাবে আমাদের স্বাধীনতা বিরোধী, কিভাবে আমাদের ব্যবসা বাণিজ্য শিল্প জ্বালানি বিরোধী, আমাদের নিরাপত্তা বিরোধী, সেসব নিয়ে আলোচনা। এটা হচ্ছে 21 তারিখে। 22 তারিখে জ্যোতির্বসু সেন্টার উদ্যোগে মেদিনীপুর শহরে আলোচনা হবে। যেমন আমরা উত্তরবঙ্গে একটা করেছিলাম, যে বিকল্প কি উত্তরবঙ্গের জন্য, এরকম জল, জঙ্গল, জমিন নিয়ে, জঙ্গলমহল, এই পশ্চিমাঞ্চল, সেই ব্যাপারে আমাদের মানুষের জ্বালা যন্ত্রণা, প্রকৃতি, পরিবেশ এবং লেফট ইন্টারভেনশন কি হবে, সেই নিয়ে একটা আলোচনা চক্র হবে। সেখান থেকে যা বেরিয়ে আসবে, আমরা এখন যেটা ইলেকশন ম্যানিফেস্টো করার লক্ষ্যে এগোচ্ছি, সেখানে মানুষের কথা চাইছি। এখানে আগামী গতবার আমরা বিবেকে দিয়ে আহ্বান জানিয়েছিলাম, কয়েক হাজার মতামত এসছে, আরো আসছে, সেগুলোকে আমরা ইন্টিগ্রেট করছি, এবং আমরা ম্যানিফেস্টো তৈরি করব। এই ম্যানিফেস্টো যেমন রাজ্যের জন্য হবে, সেরকম রিজিয়নাল হবে, এবং সেরকম অ্যাসেম্বলি ভিত্তিক হবে, এটা সিদ্ধান্ত হয়েছে। সব বলি না আমরা আগে, এখন অন্যরা স্লোগান চুরি করে নেয়, যারা পুকুর চুরি করতো কথা চুরি করে নেয়, লোক চুরি করে নেয়। হ্যাঁ, তো তারা হচ্ছে তোমার গিয়ে, যে ওরা হিন্দিতে আমি শুনতাম অপহরণ কাণ্ড, বিহারে হতো। যাকে তো এরকম আমি পরপর বললাম, আর অনেক প্রোগ্রাম থাকবে প্রতিদিন, সেটা কিন্তু আমাদের এই বৈঠক চলবে। কয়েক হাজার হয়েছে, আরো কয়েক হাজার হবে। আমরা মানুষের কাছে যাব, সেখান থেকে যে দাবি দেওয়া আসছে সেগুলোকে নিয়ে আমরা স্থানীয়ভাবে গ্রাস রুট লেভেল স্ট্র্যাটেজি আমরা আন্দোলন সংগ্রাম করছি। আর আসন সমঝোতার কাজও হচ্ছে, তার উপর দাঁড়িয়ে আমরা এগুলো সব সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই সিদ্ধান্তের পাশাপাশি আমরা করেছি বামফ্রন্টের বৈঠক করে যত দ্রুত সম্ভব আমাদের আসন সমঝোতা আমরা পাকা করব, এবং এ মাসের মধ্যেই আমাদের প্রার্থী তালিকা প্রস্তুত করব।
একজন করে বললে ভালো হবে, আর যে মাইক করবে ব্যবহার তারটাই শুনবো, নাহলে শুনবো না। নাহলে এখানে বলতে হবে ভিড় হয়েছে অনেক। বলো, দাঁড়িয়ে বলো, তাহলে লোকে শুনবে না। দুটো প্রশ্ন করেছো, দ্বিতীয়বার চান্স পাবে না বলে। প্রথম প্রশ্নটা আলাদা, দ্বিতীয় প্রশ্নটা আলাদা। প্রথম প্রশ্নটা হচ্ছে খুব সহজ, উত্তরটা খুব সহজ। সেটা হচ্ছে এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে করবো, বড় রাস্তার উপরে করবো। এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে বড় রাস্তার উপরে, তার মানে এজেসি বোস রোডের ওপরে। বোঝা গেল? প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল ট্রাস্ট করবে তার শিষ্য বুদ্ধদেব ভট্টাচার্যের নাম। দ্বিতীয় প্রশ্নটা তুমি অনেক গম্ভীর গম্ভীর কঠিন কঠিন কথা ব্যবহার করেছো, যেগুলো আমরা সাধারণত পার্টির সম্মেলনে ব্যবহার করি বা মঞ্চে ব্যবহার করি না, হ্যাঁ, ডকুমেন্টসে ব্যবহার করি, প্রেস কনফারেন্সে একদমই করি না। সব বললো না, আমি বলছি না, তার মধ্যে একটা বাংলা শব্দ শুনেছি, খাবলে খাবলে, পরিচিত শব্দ হয়, সেটা আমার মনে আছে। এখানে রিপিট করো না, খাবলে খাবলে না। আসলে কি হয়, বাইনারি ভাঙতে হলে যে প্রয়াস আমরা নিয়েছি, তাহলে যাদের মিলিয়ন ডলার খরচ করে, মিলিয়ন এন্ড মিলিয়ন ইফ নট ট্রিলিয়ন ডলার খরচ করে বামপন্থীদেরকে কোণঠাসা করা, নিকেশ করা, শেষ করা। তাই তো বলেছিল কেশপুরে শেষপুর। তারপরে শুভেন্দু বলেছিল লাল ঝান্ডা ধরার লোক থাকবে না। তারপরে মাওবাদীদের নিয়ে সে গুলি করে মারা হয়েছিল, সালকুশনের লাশে ওখানে যেখানে পড়েছিল সেখানে গেছিলাম কদিন আগে, মিটিং করেছি। কোথায় তোমার গিয়ে ইউরোপ থেকে, কোথায় লাটাভিয়া, সেখান থেকে ক্রু নিয়ে, কোথায় আনন্দমার্গীদের ঘাঁটিতে, ওখানে হচ্ছে তোমাকে পুরুলিয়ায় অস্ত্রবর্ষণ করেছিল জ্যোতি বসু। সরকারকে ফেলতে হবে, ভুলে গেলে তো চলবে না, সব ইয়াদ রাখা জায়গা বলেছি। সাম্রাজ্যবাদী শক্তি, যখন তুমি বলেছো আমি ভারী কথাই বলি, মন পছন্দ সরকার না হলে এয়ারফোর্সকে ব্যবহার করে মাদুরে এবং তার বউকে তুলে নিয়ে চলে যায়। অপহরণ না? কেউ অপহরণ লিখে দিয়ে, এটা খাবলে নেওয়া নয়, তেল সম্পদকে খাবলে নেওয়া। মনোপুত না হলে মুসলিম ফান্ডামেন্টালিস্টদের ব্যবহার করে কমিউনিস্ট বিদ্বেষ থেকে নাজিবুল্লাহকে প্রতিবেশী দেশে ইউএন ঘাঁটি থেকে তুলে নিয়ে গিয়ে ট্রেনে ঝুলিয়ে ফাঁসি দেয় কমিউনিস্ট বিদ্বেষ। সেখানে দাঁড়িয়ে তার মানে যে কোনো জায়গায় লঙ্কাকাণ্ড বাঁধতে পারে। আর তারপর হলো বামপন্থী দুর্বল হয়ে গেছে, বামপন্থী নেই, শূন্য হয়ে গেছে, কেউ নেই, সিপিএম নেই, তোমরা বলতে সব বৃদ্ধতন্ত্র। আমরা বাংলা ভাষা যাত্রা করে দেখালাম নতুন প্রজন্মের কোন নেতা নেত্রী বিজেপি তৃণমূলের কাছে নেই। যা আছে ভাড়া করা, কেনা, নাহলে দলবদল করা। একমাত্র সিপিআইএম গোটা দেশের মধ্যে, পশ্চিমবঙ্গ সিপিআইএম গর্ব করে বলতে পারে হোম গ্রোন অর্গানিক লিডারশিপ। আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নতুন প্রজন্ম সর্বস্ব ত্যাগ করে, যেখানে ল্যাবে ঢুকতে দেয়নি, অ্যাডমিট কার্ড ছিঁড়ে দিয়েছে, ক্লাস করতে দেয়নি, কলেজে ভর্তি হতে দেয়নি। কেন? এসএফআই এর নাম মুছে দেবে। অথচ দেখা গেল সেটা সম্ভব হয়নি। তাই করে, এটা নতুন না। অল্টারনেটিভ লেফট যখন আমরা শুনছিলাম, কেন আমরা বলছি ফর 30 years আমরা বলছি লেফট অল্টারনেটিভ, বাম বিকল্প। তখন পরিকল্পিতভাবে বলা হলো বাম বিকল্প নয়, বিকল্প বাম, ব্র্যাকেটে সিপিএম কে বাদ দিয়ে। 35 বছর ধরে আন্দোলন চলছে, সংগ্রাম চলছে।
এই বাংলার বুকে, মিডিয়ার লক্ষ্য বা মিডিয়ার অলক্ষ্য, যে বাংলার জন্য, দেশের জন্য দক্ষিণপন্থা যখন উত্থান হচ্ছে, তখন আমরা কি বাম বিকল্প তৈরি করব, না একটা বিকল্প বাম খুঁজব? তার জন্য অনেক নিয়োগ করা হয়েছে, অনেককে নিয়োগ করা হয়েছে। এখন একজন সদ্য প্রয়াত হয়েছেন, এই দক্ষিণ চব্বিশ পরগনার নেতা ছিলেন। তারপরে পরপর আছে ডিকেড। অনেকে বলে নতুন প্রজন্ম, নতুন প্রজন্ম ছিল না, কিন্তু সবচেয়ে কম বয়সী জেলা সেক্রেটারি হয়েছিলেন সিপিআইএম এর ইতিহাসে, টার্গেটেড, কিন্তু ওদের টার্গেট ফুলফিল হয়নি। ওই অনশন মঞ্চে পায়ের তলায় বসেও হয়নি। এর মধ্যে কেউ কেউ অতিবাম, মমতার মধ্যে লেনিন খুঁজে পেয়েছিল, আর কেউ কেউ মমতার পয়সায় লেনিনের ছবি লাগিয়েছিল। সবই হচ্ছে বিকল্প বাম তৈরি করার জন্য। All efforts have fallen flat. All efforts or ill-designed efforts have fallen flat. আজকে টেলিভিশন চ্যানেলে যখন ঘন্টা হয়, 24 ঘন্টা হয়, সেখানে ওই সাংবাদিক থেকে নিয়ে ছাত্র নেতা করেছিল, তৃণমূলের ছাত্র নেতাকে যে যুব নেতা করেছিল বিজেপি, ট্রেডার্স, ডিলার্স, where are the leaders? তো একটা নাটক হয়েছিল, তা ছিল এক চরিত্রের সন্ধানে, ছিল না একটা নাটক, গ্রুপ থিয়েটারের নাটক হয়েছে একটি চরিত্রের সন্ধানে। তাহলে হচ্ছে নীতি নৈতিকতা, যখন তৃণমূলের প্রতিদিন এত অধঃপতন হয়েছে, এত ধর্ষণ, এত খুন, এত গোলাগুলি, নিজেদের মারামারি, এত জেল, এত টাকা, এত বান্ধবীর খাটের তলা থেকে টাকা, ফ্ল্যাটের থেকে টাকা, সুতরাং নীতি নৈতিকতা রক্ষা করার জন্য তাদেরকে সিপিআইএম থেকে কারোর দরকার হয়ে পড়ছে। এটা সিপিআইএম আর সিপিআইএম এর নতুন প্রজন্মের জয়। কিন্তু শোনো, তাহলে প্রশ্ন করে ছেড়ে দাও না, প্রশ্ন। তুমি সাংবাদিক কে অন্য পার্টিতে গেছে, নাম বলো তো, আমি জানি না কোন পার্টিতে গেছে বলো তো, কোন পার্টিতে গেছে? আমি যে আপনার পার্টি, তুমি না প্রতিকূল পরে বলে, তুমি আপনার পার্টি থেকে অন্য পার্টিতে গেছে, আমি বললাম কোন পার্টিতে কে গেছে, তুমি আমিও প্রশ্ন করেছি। শোনাই তো যাচ্ছে, সেখানে একটা আমি শুনলাম, তারই মুখ থেকে শুনলাম যে সে বলছে কান নিয়ে গেছে, তুমি কানের দিকে তাকাও না কাকের দিকে তাকাবে। আই জাস্ট কোটেড। আমি চাইছিলাম এরকম নাম আসুক, তাই বললাম রতনের রতন ছেলে। একজন করে পার্লামেন্টে আমি তো দীর্ঘদিন ছিলাম রাজ্যসভা এবং লোকসভায়, আমাদের সেটা বলা হতো পার্লামেন্টে না লবি আছে। লবি মানে জানতো, মানে হাউসের বাইরে একটা করিডর থাকে, কিন্তু পার্লামেন্টের রুলসে লেখা আছে লবিং ইজ নট অ্যালাউড ইন ইন্ডিয়ান পার্লামেন্ট সিস্টেম। ইউএসএ আছে, ইউএস কংগ্রেসের লবিং সিস্টেম আছে, কিন্তু ভারতীয় গণতন্ত্রে, ভারতীয় সংসদীয় গণতন্ত্রে, ভারতীয় সংসদে আইন করে রুলসে লেখা আছে লবিস্ট বা লবিং অ্যালাউড নয়। আর আমাদের যে পার্টি অফিস দেখছো, রাজ্য কমিটির কথা বললে, আমাদের কোনো লবি নেই। সোজাসুজি তোমরা সিঁড়ি থেকে ওঠো এবং হলে ঢুকে যাও। যেখানে লবি আছে সেখানে লবিং অ্যালাউড নয়, আর যেখানে লবি নেই সেখানে তুমি আবিষ্কার করছো। আই ফিল সরি ফর ইউ। বললেন যে দুদিনের যে বইটা হয়েছে তার প্রথম কথা বললেন সিপিআইএম কে শক্তিশালী করা, যে প্রতিকূলের মতো ছেলেরা যদি মোহাম্মদ সেলিমকে রাজ্য সম্পাদককে বলে যে আমরা যদি প্রশ্ন করি, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, তাহলে সিপিআইএম কি শক্তিশালী হবে না? এই প্রশ্নের যে ষড়যন্ত্র আমি কেউ জানবো, বলো।
প্রথম কথা হচ্ছে আমাদের রাজ্যে শাখা নেই, রাজ্যের অনেক শাখা আছে, রাজ্য কমিটি আছে, এক শাখা আরএসএস এর হয়। আমাদের হচ্ছে তোমার গিয়ে একটা মনোলিথিক পার্টি, এবং তার হচ্ছে কেন্দ্রীয় কমিটি আছে, তারপর পলিট ব্যুরো আছে, তারপর রাজ্য কমিটি আছে। তো সব বেসিকটা শিখিয়ে দিচ্ছে আর কি। রাজ্য কমিটি আছে, জেলা কমিটি আছে, তারপরে এরিয়া কমিটি আছে, তারপরে ব্রাঞ্চ আছে, ঠিক আছে, তাকে শাখা বলি আমরা। কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ একটা উপন্যাস ছিল, সেই উপন্যাসে সাম্প্রদায়িকতার বিরোধী, এবং এই যে এখন নেত্রদান নিয়ে যেরকম হলো হইচই, এই যে ডাইনি সন্দেহে যেভাবে পিটিয়ে মারা হচ্ছে, মানে দক্ষিণপন্থা উত্থান মানে তো এই সমস্ত অবসকিউরিটিস আইডিয়া, কুসংস্কার, সেগুলো ফেরত আসা। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রোটাগনিস্ট হিসেবে সে উপন্যাসে বলছিলেন, তোমরা সবাই পড়েছো, 150 বছর শরৎচন্দ্র এখন, যে ওই ছোঁয়াছুতের ব্যাপার আছে, রান্নাঘর খাওয়া ছোঁয়া। রাইটার প্রোটাগনিস্ট হিসেবে মেয়েটাকে বলছেন যে ধর্ম কি হাতের চুড়ির মতো ঠুনকো, যে একটু আগাতেই ভেঙে যাবে? তাহলে সিপিআইএম যদি শুভেন্দু মমতার ভাড়া করা মাওবাদীদের ল্যান্ডমাইন দিয়ে শেষ না হয়, স্টেন গান দিয়ে শেষ না হয়, এবং যাদের নাম বলছো সব তাবর তাবর নেতা দল ত্যাগ করলেও সিপিএম যদি শেষ না হয়, তোমরা কি মনে করছো কয়েকটা ইন্টারভিউ, কয়েকটা স্ক্রিপ্ট, আমি ইনস্ক্রিপ্টের কথা বলছি না, কয়েকটা পেশাদার সংস্থা যার ফাইল নিয়ে মমতা ছোটাছুটি করেন, দৌড়াজড়ি করেন, তাদের তৈরি করা স্ক্রিপ্টে সিপিএম হেরে যাবে? আর সিপিআইএম এর যৌবনের শক্তি, তরুণ প্রজন্ম, তারা হেরে যাবে। পিছলে পরে কলা খোসার কথা বললে বলে, কলা খোসার এই জন্য রাস্তায় পড়ে থাকলে তুলে নিতে হয়। যেমন কালকে আমি একটা জায়গায় যাচ্ছিলাম, কিন্তু যখন উঠতে গেলাম পাথরের একদম শান বাঁধানো জায়গা, সেখানে একটা কলা খোসা কোথায় রেখে দিচ্ছে, আমি গাড়িতে তুলে রাখলাম এবং আমার চালককে বললাম যেখানে ডাস্টবিন দেখবি এটাকে ফেলে দিই। তারপর যখন আমি আবার সেখানে, কালকে না পরশু দিন, আমি যখন সেখানে আবার উঠলাম, তখন যেরকম মিডিয়া, আমি সাথে করে তোমার সবার জন্য আজকে অনেক মিডিয়া আছে বলে বুম বাড়িয়ে দিয়ে বলে, এক মোহাম্মদ সেলিম বুম বাড়িয়ে দিলেই কথা বলে না, প্রেস কনফারেন্স করে ডেকে বলে। দুই, আমি বললাম যে এরকম আমি বামফ্রন্টের মিটিং আছে, আমি তার মধ্যে একটুক্ষণের জন্য এসেছিলাম, আমি চলে যাচ্ছি, সুতরাং আমার তাড়া আছে, তুই দেখো এই তোমার কি, আমি ড্রাইভারকে বলছিলাম এই খোসাটা ফেলে দিতে, কিন্তু কোথাও ফেলেনি, তোমরা সবার জন্য, আমি তো বলতে পারি না। তারপরে মিডিয়াকে সরিয়ে দিল, জানলার কাছে ভিড় করে বুম দেখেছি অনেক মিডিয়া, আনলাম তোমার সরাসরি এটাকে ফেলতে হবে, আমাকে কাউকে বলতে হবে, ভলেন্টিয়ার ছিল ওখানকার ছাত্র, এগুলো ফেলতে হবে। তো কেউ কেউ লিখলো যে মোহাম্মদ সেলিম কলা দেখেছে, না কলা দেখেনি, কলা খোসা ফেলতে গেছি। আর সেটা আমি কোনো জার্নালিস্টকে বলতে না যেটা আমি ফেলে দে, আমি কোনো ভলেন্টিয়ারকে দেখছিলাম যারা গাড়ি তুলতে এসেছিল আমাকে, আর ড্রাইভারকে বকছিলাম, যেটাকে ফেলতে বললাম সিটে রেখে দিয়ে গেলাম, তুই ফেললে না। শোনো, আরে উত্তরটা তো হয়নি। যখন কেউ পিছলে পড়ে, যাতে পিছলে না পড়ে যেরকম কলার খোসা তুলে নিতে হয়, আর তেমনি যদি কেউ কলার খোসায় হোক, বানের জলে হোক, তোমার রেল লাইনের ধারে হোক, স্টিমার থেকে হোক, বাস থেকে হোক, যদি কেউ পড়তে যায়, সহযাত্রী, সহমর্মী, বন্ধু, আত্মীয় স্বজন, এমনকি অপরিচিত কেউ যদি থাকে, তখন তাকে হাত বাড়িয়ে তাকে ধরতে হয়, তাকে বাঁচানোর চেষ্টা করতে হয়, অতল গহ্বরে যাতে তলিয়ে না যায় সেটাকে রক্ষা করার চেষ্টা করতে হয়। কিন্তু এইটুকু সাবধান থাকতে হয়, অনেক সময় কি হয়, জলের তোরে যে বাঁচাতে চেয়েছিল সেও হয়তো ওইদিকে চলে গেল, বা রেল এমন স্পিড আসলো যে আত্মহত্যা করতে যাচ্ছিল তাকে টানতে গেল কিন্তু চলে গেল। তখন এই রিস্কটা নিতে হয়, কিন্তু আবার রিস্কটাকে অ্যাভয়েডও করতে হয়, যাতে আঘাতটা আরো অন্যদেরকে না লাগে। একটা প্রশ্ন একজন অতদূর করতে হবে না, তুই বলো ফার্স্ট। তিন রকম বলেছি, ভাড়া করা, দল বদল করে নিয়ে আসা, বা কোচিং করে। এখন অফ সিজনের কথা বললে তো হবে না, এখনো সিজন স্টার্ট হয়নি। যে সিজন স্টার্ট হবে তখন দেখবে তৃণমূলে কত লোক বলবে দম বন্ধ হয়ে যাচ্ছে বলে বিজেপিতে যাবে, আর বিজেপিতে কত লোক বলবে যে দম বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না, তৃণমূলে আসবো। এসব তো গত দুটো নির্বাচনে দেখেছো তোমরা, নতুন করে কি আবিষ্কার করছো? হ্যাঁ বলো।
একদম কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত বেশিরভাগ জেলায় 100% সিপিএম কোন আসন লড়বে, বাম শরিককে লড়বে এবং সহযোগী কারা লড়বে, এগুলো আমরা আসন রফা করে নিয়েছি। এক, তার মধ্যে কয়েকটা জেলা আছে, কয়েকটা আসন আছে 10% এই জন্য বলেছি, 8% হতে পারে, 7% হতে পারে, প্রত্যেক মুহূর্তে একটা করে। এই স্টেট কমিটি মিটিং করলাম তো অনেকগুলো রিজলভ হয়ে গেল আমাদের দিক থেকে যেগুলো ছিল। যখন রফা মানে সমঝোতা মানে দো কদম তুম ভি চলো দো কদম হাম ভি চলে, তো আমরা সেখানে দাঁড়িয়ে নানান রকমের এবারে একদম সবই তো আজকাল কম্পিউটারাইজড হয়ে গেছে এবং রাজ্য থেকে, জেলা থেকে, এরিয়া থেকে সমস্ত নিয়ে আমরা এগুলো করছি। এই জন্য আমি বললাম আর কয়েকদিনের মধ্যে 7% বাকি আছে, 7 দিনের মধ্যে হয়ে যাবে। সংখ্যা কি করে বলবো? আমি বললাম 90% সংখ্যা বলতে পারি, 100% সংখ্যা বলতে পারবো না। তো সংখ্যা কখন বলা যাবে? অ্যাবসলিউট নাম্বারটা কখন বলা হয়? 100% রিচ করি। এই রিলেটেড সমঝোতা রিলেটেড কি আছে কিছু বলো? সমঝোতা ছাড়া যেগুলো আছে একটু পরে করবে, আগে সমঝোতার জন্য কি আছে আছে ওটা পরে আমি ব্যাক করবো না কিন্তু। প্লিজ, হয়ে গেছে তোমার কাছে। আমি এখানে শুনানিতে বসিনি। For your kind information, please. Normally, you don't attend my press conference, so I don't know you. First of all, your channel or your newspaper you are representing. One. Second thing is, press conference ডাকা হয় রাজ্য কমিটির বৈঠকে, যে সিদ্ধান্ত হয়েছে সেগুলোকে ব্রিফ করা হয়। তারপরে প্রেসকে সুযোগ দেওয়া হয় সুপ্রিম কোর্ট থেকে লোকাল আদালত পর্যন্ত, যেখানে যা শুনানি হয়েছে, যা রায় বেরিয়েছে, বিভিন্ন নেতারা, বিভিন্ন দলগুলো যে বলেছে তার সম্পর্কে কিছু রিয়াকশন যদি জানতে হয়। এখানে আমি কারুর শুনানির জন্য বসিনি। আই এম নট সিটিং অন এ জাজমেন্ট সিট। আমরা বিচারও করছি না, আর বিচারের প্রক্রিয়া আমরা শুরু করিনি, সুতরাং আমি রায় দেবো কি করে? এখানে কারুর হয়ে কেউ ফরিয়াদও করতে আসেনি, এখানে কারুর হয়ে কেউ ক্রস এক্সামিনও করতে আসেনি। এটা আমি এক্সপেক্ট করবো। ওইগুলো টেলিভিশন চ্যানেলে যখন বসবে, আলোচনা করবে, বিতর্ক করবে, সেখানে করবে। প্রেস কনফারেন্সের একটা স্পেসিফিক পারপাস থাকে। আমি প্রেস কাউন্সিলের মেম্বার ছিলাম দীর্ঘদিন, জার্নালিস্টিক এথিক্সটা বলে দিলাম। বলো। তাকে প্রশ্ন করলে বেশি হবে, বা যদি বলো এই যে আজকে তোমরা ওর যে ব্র্যান্ড ভ্যালুটা, সেটা আমাকে বা সিপিআইএম কে কোয়েশ্চেন করছে বলি, উল্টোটাও তোমার প্রশ্নটা থেকে আমি উত্তরটা পেলাম। এটা তো মেজর ইস্যু গোটা দেশে। আমি যেটা ধরলাম, এটা কিন্তু আপনাকে দিতে পারি, আমার অনেক কপি আছে, প্রেসও পাওয়া যায়। রাজনৈতিক লাইনের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আমাদের কাছে, আমাদের দেশে আমাদের যে সেকুলার ডেমোক্রেসি আছে সেটাকে বাঁচিয়ে রাখতে হবে, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ব্যবস্থাকে। তার জন্য আমাদের সাংবিধানিক যে স্কিম অফ থিং আছে সেটাকে বাঁচাতে হবে। সেটা আমি প্রথমে বললাম, সাংবিধানিক স্কিম অফ থিং ভাঙা হচ্ছে বিজেপি তৃণমূল উভয়ের দিক থেকে। আর তারপরে আমরা বললাম যে বাইনারি তৈরি করা হচ্ছে, ধর্মীয় রাজনীতি করে, ধর্মীয় হচ্ছে তোমার গিয়ে উস্কানি দিয়ে, ধর্মীয় প্রতীক ব্যবহার করে, ধর্মীয় চিহ্ন ব্যবহার করে, ধর্মীয় তিথি ব্যবহার করে, সেগুলো থেকে মানুষকে তার জীবন জীবিকা ইত্যাদি যেগুলো রিলেটেড বাস্তব যে যুক্ত যে সমস্যাগুলো আছে সেগুলোকে সামনে আনতে হবে। এটা একটা ঠিক যে এটা হচ্ছে বলেই দেখা যাবে। আমরা বললাম বেকারিটা ইস্যু, মিডিয়া বললো না বেকারি টেকারি কি আছে, তো মিলন যে চাকরি মেলা করেছে মোদি, চাকরি মেলা করেছে মমতা, ডবল চাকরি দিয়েছে, 2 কোটি চাকরি দিয়েছে, শেষ। তারপরে যুবশ্রী করেছে, তো তারপরে ইটস এন অ্যাডমিশন, মমতার অ্যাডমিশন, তৃণমূল সরকারের অ্যাডমিশন, কেন্দ্র সরকারের অ্যাডমিশন, যে বেকারি সমস্যা সমাধান হয়নি, বেকারি বেড়েছে, পার্মানেন্ট জব, সিকিউর জব নেই, গভর্নমেন্ট জব নেই, প্রাইভেট সেক্টর জব, পার্মানেন্ট জব নেই, কন্ট্রাকচুয়াল হচ্ছে, ন্যূনতম মজুরি হচ্ছে না। সেই জন্যই তো যুবশ্রী প্রকল্প করেছিল, কিন্তু ওটা ফেল করেছে। তারপরে এখন বলছে যুবসাথী। যদি ডবল চাকরি হয়ে যায় তাহলে তো আর যুবসাথী প্রকল্প করতে হয় না, তাহলে তো বেকার ভাতা দেওয়া হবে বলে লাইন দেওয়া হয় না। বেকার ভাতা আমরা চালু করেছিলাম,
তারপরে আমরা সেলফ এমপ্লয়মেন্ট স্কিমে চলে গেলাম, সেটাকে সিড মানি করে দিলাম বেকার ভাতাকে। এবং আমরা জানি, আমি নিজে সে দপ্তরের মন্ত্রী ছিলাম, তারপরে সেলফ এমপ্লয়মেন্টের জন্য ব্যাপক একটা উদ্যোগ গড়ে উঠেছিল, স্বনির্ভর কর্মসূচি হয়েছিল, মেয়েদের স্বনির্ভর গোষ্ঠী হয়েছিল। এটা তো যত প্রশ্ন করবে আমি আমার তত ইলেকশন ম্যানিফেস্টো বলতে আরম্ভ করে দেবো। তাহলে এই অ্যাডমিশনটা তো ওদের ফেলিওর। তার ধর্মকতার ব্যাপারে এটাই হয়েছে, যখন ওরা বুঝেছে যে মন্দির মসজিদ, ওই কি বলে রাম মন্দির, তারপরে হচ্ছে যে দীঘায় জগন্নাথ মন্দির, তারপরে যে দুর্গাঙ্গন, তারপরে হচ্ছে মহাকাল মন্দির, এইসব করেও চিড়ে ভিজছে না, ঠিক আছে, তখন চিড়ে ভেজার জন্য বাম সমুদ্র থেকে এক কৌটো জল ঢুকিয়ে তুলেছে। হ্যাঁ বলো, সরি আমি একবার দিকে আপনি বললেন যে যেটুকু জট আছে, এই যে আসল যে জটটা আপনি বলছেন যে কেটে যাবে বলছেন এক সপ্তাহের মধ্যে, নাকি শুধু বাম শহীদদের সঙ্গে, নাকি এই জটটা আজাদের সঙ্গে এখন মিশ্রণ? জট শব্দটাই ব্যবহার করিনি, আমি বলছি 92%, 93%। আমি একটু প্রথমে যখন শুরু হয়েছিলাম 90%, এখন তো ওখানে হোয়াটসঅ্যাপে দেখে নিলাম 92%, কারণ আমাদের টিম তো কাজ করছে, কথাবার্তা হচ্ছে। আমি যেতে যেতে বলছি 93%, ঠিক আছে, এটা মানে মিটারের মতো আর কি, ইন্ডিকেটার্স। আর বাকি যেগুলো আছে সেগুলো আলাপ আলোচনা চলছে। আমি 7 দিন সময় দিলাম, অতদিন লাগবে না, অতদিন ধৈর্য রাখতে হবে না, ধৈর্য ধরতে হবে না, ধৈর্যচ্যুতি হবে না। তার আগেই বাকিগুলো নিটিগিটিস গুলো, কারণ ক্লেম কাউন্টার ক্লেম থাকে, সেগুলো আলোচনা করতে হবে। আলোচনা মানে তাই, আরে ট্যারিফ বার বলে বললাম, একতরফা ঘোষণা করে দিও না ট্রাম্পকে, যে তারপরে একটু ডিপ্লোম্যাটিক চ্যানেলে আলোচনা করো, ডিসকাশন করো, আমাদের স্বার্থ দেখো, তোমাদের স্বার্থ দেখো, এটা আলোচনার মাধ্যমে হয়। ভারত পাকিস্তান যখন তোমরা অপারেশন সিন্দুর বলে ডঙ্কা বাজাচ্ছিলে, আমরা তখনও বলেছিলাম যে গলি নেই বলি সে হাল হোগা, অনেকে আমাদের দেশদ্রোহী বলেছিল, কিন্তু আলটিমেটলি তারপর ট্রাম্প বললো, তখন যুদ্ধ থেমে গেল। মনে করিতে ইচ্ছে, কারণ ভোটের সময় তো সব পোস্টার লাগাবে আবার অপারেশন সিন্দুরের। তো সেই রকম দাঁড়িয়ে তোমার গিয়ে যখন একাধিক দল যখন আলোচনা করে, তার মারফতে তৃণমূলের একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠী বোমাবাজি করার থেকে তো ভালো, যে উপপ্রধান প্রধানের দল নিয়ে ছোড়াছুড়ি করে খুনাখুনি করার থেকে তো ভালো যে একাধিক দল বামফ্রন্টের মধ্যে এবং বামফ্রন্টের বাইরে যে দলগুলো আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা একটা সেটেলমেন্টে পৌঁছবো। এটা তোমাদের মনোভূত হবে না, গুলিগুলো চলে ভালো লাগতো, কিন্তু এটা হচ্ছে না। প্রসঙ্গ সেভাবে আসেনি, কিন্তু আমি উত্থাপন করেছি, কারণ রাজ্য সম্পাদক হিসেবে উত্থাপন করতে হয়, যা যা ইস্যুস অ্যাট হ্যান্ড আসে, সেটা আমাদের নিয়ম হচ্ছে। তোমরা তো আগের দিন থেকে সব লিখে দিতে পারলে, কিন্তু হয়নি, শেষ দিনে আমাকেই কতগুলো ডিসিপ্লিনারি কোয়েশ্চেনটা লাস্টে আসে, আমাদের এজেন্ডায় থাকে, সেগুলো আরো একটা ইস্যু ছিল, এটাও ছিল, কিন্তু আমরা বলেছি, প্রস্তাব দিয়েছি যে এটা খুবই বেদনাদায়ক। আমার কাছে নতুন প্রজন্মের একটা ছেলে মেয়ে পার্টির, অনেক পার্টিকে ইনভেস্ট করতে হয়, মুভমেন্ট, আন্দোলন, সংগ্রাম, প্রচার, লড়াই, তার থেকে তারপর আমরা চাই এটা থেকে পার্টি যাতে লং টাইম ডিভিডেন্ড তোলে, জনগণ তোলে, শ্রেণী আন্দোলন তোলে। আমার ক্ষেত্রে তাই করেছে পার্টি, সবার ক্ষেত্রে তাই করে। এবং আমার নিজের ক্ষেত্রে এইখানে দাঁড়িয়ে তো আমি বলেছিলাম, যখন আমি রাজ্য সম্পাদক হয়েছিলাম, এই উজ্জ্বলই প্রশ্ন করেছিল, আপনি আমরা বলেছিলাম আমাদের কাছে 30টা তেজি ঘোড়া আছে, আমি কয়েক বছরের মধ্যে এটাকে 300টা ঘোড়া করবো। তারপরে বলেছিলাম 300 হয়ে গেছে, আমি এখন 1000-এর দিকে যেতে হবে। সেখানে এই ধরনের একজন কর্মী কে হারানোর প্রশ্ন উঠলেও আমার কাছে সন্তান হারা হওয়ার শপথ। বলো কি প্রশ্ন আছে? আমি আমার কাছে বললাম, আমার ফিলিংসটা বললাম, সন্তান হারালে একজন লোকের যেরকম ফিলিংস হয়, আমি যখন আমার রাজ্য কমিটিতে উত্থাপন করেছি আমার সেই ফিলিংস হয়েছে। তারপরে তোমার বলে তারপরে কি হলো, এত মাঝখানে প্রশ্ন করে দিল। যখন এরকম কিছু হয়, অনেক সময় তো তোমার মাঝে মাঝে কাগজে খবর টবরে দেখো, এরকম যখন কোনো ঘটনা ঘটেও যায়, মা সন্তানকে, সন্তান মায়ের মৃতদেহ আগলে রেখে দেয়। সায়েন্টিফিক না এটা, কিন্তু আমরা এটাকে আমাদের পার্টিতে গত 1.5-2 মাস থেকে কয়েকটা অভিযোগ আসে। আমরা সাধারণত অভিযোগ আসলে
আমাদের একটা নিজস্ব টিম থাকে, সেখানে পাঠিয়ে দিই, বা যদি আরো জেলা থাকলে জেলাতে পাঠিয়ে দিই, ওপরে থাকলে উচ্চ পদাধিকার কমিটিতে পাঠিয়ে দিই, আইসি সংক্রান্ত হলে ইন্টারনাল কমিটিতে পাঠিয়ে দিই। কিন্তু এটা যে মুহূর্তে পেলাম, আমাদের সেক্রেটারিয়েটে আমরা সিদ্ধান্ত করলাম এটাকে লেট মি হ্যান্ডেল ইট। এত সব আসছে কারণ আই টুক দি রেসপন্সিবিলিটি, লেট মি ট্রাই অ্যান্ড হ্যান্ডেল ইট। কিন্তু তারপর থেকে আগে তো এই যে বললো ডেকেছেন কি, বলেছেন কি, শুনেছেন কি, তো তাকে তো তার থেকে আমাকে তো রেসপন্স নিতে হবে কি বটে, কিন্তু তখন থেকে কন্ট্যাক্ট লুজ হয়ে যায়। এবং অন্যদিকে আমাদের তোমাদের অনেকেই বন্ধু বান্ধবের মারফত আমরা জানতে পারি যে আরো কিছু কন্ট্যাক্ট ডেভেলপ করছে। তখন আমাদের পার্টির প্রক্রিয়া অনুযায়ী, গঠনতন্ত্র অনুযায়ী আমাদের নিজস্ব পদ্ধতিতে কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। যখন সিদ্ধান্ত হবে আপনাদের জানিয়ে দেব।